ইডির ডাইরেক্টর রাহুল নবীন তিনি কলকাতায় পা দিয়েছেন। 3 দিনের সফর রয়েছে এবং এই কারণেই আমরা বলছি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের খারাপ সময় শুরু হয়ে গেছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এত দেরিতে এই এপিসোড তৈরি করছি, বিশেষ কারণে একটুখানি ব্যস্ত ছিলাম, এই কারণে আপনারা এই এপিসোডটা একটু দেরিতে দেখতে পাবেন। এবং 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী আপনারা উদযাপন করবেন এবং এর পাশাপাশি শ্রীপঞ্চমী মা সরস্বতীর বন্দনাতেও আপনারা ব্যাপিত হয়ে যাবেন। সবাইকে শুভেচ্ছা জানাই, সবাইকে ভালোবাসা জানাই। এই দুটো মহৎ অনুষ্ঠান, একদিকে একটা পুজো এবং আরেকদিকে নেতাজির পুজো, মানে দুটো পুজোই বলতে গেলে আপনারা সবাই উদযাপন করবেন। এর পাশাপাশি খবর তো আর থমকে থাকে না। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের খারাপ সময় কি কারণে শুরু হয়ে গেল, এটা জানানোর জন্যই আজকের এই এপিসোড তৈরি করছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কলকাতা বিমানবন্দরে পা দিয়েছেন রাহুল নবীন। তিনি ইডির ডাইরেক্টর। তিনি আর মাত্র 6 মাস এই দায়িত্বে আছেন। 2026-এর আগস্ট মাস পর্যন্ত তার দায়িত্ব রয়েছে, তারপরে নতুন কেউ দায়িত্বে আসবেন। তো শেষ 6 মাসে তিনি কিছু একটা কামাল দেখাতে চলেছেন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে তিনি কি করবেন। তিনি রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করতে পারেন। এছাড়াও ইডির পূর্বাঞ্চলীয় যে অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। শেষ কবে এসেছিলেন পশ্চিমবঙ্গে এই রাহুল নবীন? তিনি এসেছিলেন 2024 সালে। আপনাদের মনে থাকবে 2024 সালে কি হয়েছিল। শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে যাওয়ার পথে ইডির অফিসাররা আক্রান্ত হয়েছিলেন এবং তারপরে দিল্লি থেকে এই রাহুল নবীন কলকাতায় এসেছিলেন। তারপরের কি কাণ্ড হয়েছিল, কি ইতিহাস, সেটা তো সবই আপনারা জানেন। শেখ শাহজাহান তিনি এখন কারা অন্তরালে রয়েছেন, যদিও কারা অন্তরালে থেকেও তিনি নানা রকমের কলকাঠি নাড়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি এখন জেলবন্দি। এই রাহুল নবীনের আমলে কিন্তু মুখ্যমন্ত্রী থাকাকালীন ঝাড়খণ্ডের যিনি হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী থাকাকালীন গ্রেপ্তার হয়েছিলেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন দিল্লির অরবিন্দ কেজরিওয়াল তিনিও গ্রেপ্তার হয়েছিলেন। এবং এবারে আপনাদের মধ্যে প্রশ্ন উঠবে, তাহলে কি হতে পারে না হতে পারে সেটা তো সময় উত্তর দেবে। তবে কিছু একটা হতে পারে। দেখুন, আগ বাড়িয়ে কিছু ভাবা, কিছু বলা, সেটা তো আপনারা আশা করছেন, আমরাও আশা করছি বহুদিন ধরে, দীর্ঘদিন ধরে। কিন্তু হঠাৎ করে কেন রাহুল নবীন এলেন? বিশেষ করে গত 8ই জানুয়ারি যে কাণ্ড হয়ে গেছে, আইপ্যাক কাণ্ড, সেটা তো সবাই জানেন, সব মনে আছে। 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী চলে গিয়েছিলেন যখন ইডি রেড করছিল। তখন তিনি সেখান থেকে সবুজ রঙের ফাইল নিয়ে এসেছিলেন, মোবাইল নিয়ে এসেছিলেন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে চলে এসেছিলেন। পাশাপাশি সল্ট লেকে আইপ্যাকের যে অফিস, যেটা গোদরেজ ওয়াটার সাইড সেক্টর 5-এ, সেখানেও পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবং ইডি ইতিমধ্যে মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করা হয়েছে। এর পাশাপাশি ডিজিপি রাজীব কুমার, কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা সহ বেশ কয়েকজন অফিসার, ডিসি সাউথ, তার নামেও কমপ্লেন করা হয়েছে, অভিযোগ জানানো হয়েছে। এবং সুপ্রিম কোর্ট কিন্তু এদেরকে পার্টি করে নোটিশও পাঠিয়ে দিয়েছে। মানে মুখ্যমন্ত্রীর বাড়িতে, মুখ্যমন্ত্রীর যে দপ্তর নবান্নে, সেখানে নোটিশ চলে গেছে মুখ্য সচিবের মাধ্যমে, একদম তার টেবিলে চলে গেছে, মুখ্যমন্ত্রীর টেবিলে এই নোটিশটা চলে গেছে। এছাড়াও ডিজিপি নোটিশ পেয়ে গেছেন, মনোজ বর্মা নোটিশ পেয়ে গেছেন। এছাড়াও ডিসি সাউথ, যার নাম প্রিয়ব্রত রায়, তার কাছেও কিন্তু নোটিশটা চলে গেছে। ফলে সময় খারাপ আগে থেকে শুরু হয়েছে, কিন্তু সেই খারাপ সময়টা আরো বেশি বেড়ে গেল এই যে ইডি ডাইরেক্টর রাহুল নবীন তিনি পা রাখার পরে। আমরা যেটা জানতে পারছি ইডি সূত্রে এবং বিভিন্ন সূত্রে যেটা জানতে পারছি, যে এই আইপ্যাকের তল্লাশির সময়ে, মানে আইপ্যাকের অফিসে এবং আইপ্যাক কর্ণধারের বাড়িতে তল্লাশির সময়ে কি হয়েছিল সেটা কিন্তু একটা ভার্চুয়াল কনফারেন্সে রিপোর্ট নিয়েছে। মানে একদম ইডির সদর দপ্তর আপনারা জানেন দিল্লিতে, সেখানে ইডি কর্তাদের সঙ্গে একটা ভার্চুয়াল কনফারেন্স হয়েছে। এবং তারপরে মানে এত সংখ্যক ইডি সিবিআই এর অফিসার কোনো রাজ্যে যায়নি। এই মুহূর্তে কয়েকশো অফিসার ইডি সিবিআই মিলিয়ে 200-র কাছাকাছি অফিসার কিন্তু কলকাতায় আছেন। তারা বিভিন্ন সরকারি অতিথি নিবাসে আছেন, গেস্ট হাউস ছাড়াও তারা আছেন হোটেলে, তাদেরকে রাখা হয়েছে। এবং একদিকে সুপ্রিম কোর্টে মামলা চলছে, পরবর্তী শুনানি 3রা ফেব্রুয়ারি। তার আগে কি বড় কিছু একটা ঘটতে চলেছে, এমনটা কিন্তু তৃণমূলের তরফেই আশঙ্কা করা হচ্ছে। মানে তৃণমূলের বিভিন্ন নেতারা নেত্রীরা, তাদের মধ্যে যে কানাঘুষো চলছে, তাদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, জল্পনা চলছে, এখন এই সরস্বতী পুজো উদযাপন বা 23শে জানুয়ারি উদযাপনের থেকেও তাদের কাছে বড় একটা উদ্বেগের বিষয় যে তাহলে কি বড় কাউকে তুলে নেবে। বড় কাউকে তুলতেও পারে, সেটা সম্ভাবনা প্রবল রয়েছে। ইতিমধ্যেই ইডি
একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছে যে নবম, দশম, একাদশ, দ্বাদশ যে শিক্ষক নিয়োগ হয়েছিল তার কেলেঙ্কারিতে কে কে ভেতরে গিয়েছিল, কারা কারা বেল পেয়েছে, বিরাট সংখ্যক, মানে স্কুল শিক্ষা দপ্তরের প্রায় অর্ধেকটা উজাড় করে দিয়েছিল এই ইডি সিবিআই মিলিয়ে। তো ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে? 698 কোটি টাকা। 698 কোটি টাকা, কম না। এই টাকা এখনো পর্যন্ত শুধুমাত্র শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে, মানে এসএসসির কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগ মানে এর মধ্যে প্রাথমিক নেই, কিন্তু এর মধ্যে শুধুমাত্র এসএসসির, আবার উচ্চ প্রাথমিকও নেই, এর মধ্যে রয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক অশিক্ষক নিয়োগের যে কেলেঙ্কারি, সেইটাতেই 698 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। এবং এই যে আইপ্যাকের যে কেসটা, এটা হচ্ছে কোল স্মাগলিং, মানে কয়লা কেলেঙ্কারি। কয়লা কেলেঙ্কারির তদন্ত বেশ কয়েক বছর ধরে চলছে, তবে ঢিমে তালে চলছে। এবার কি তাহলে জাল গুটিয়ে আনতে চায় ইডি? বেশ কয়েকজন ফেরার রয়েছে, বেশ কয়েকজন ইতিমধ্যে চিহ্নিত, বেশ কয়েকজনের নাম চার্জশিটে, তার মধ্যে ভাইপো আছে। পিসি কি ভাইপোকে বাঁচানোর জন্য কিছু সেটিং করেছে? দেখুন, এরকম একটা জল্পনা কিন্তু খুব শোনা যাচ্ছে যে পিসি হয়তো ভাইপোকে বাঁচানোর জন্য একটা বড় সেটিং করে ফেলেছে। তাহলে না হলে আপনাদেরও প্রশ্ন, সবারই প্রশ্ন, যে ভাইপোকে কেন তুলছে না? কোল স্মাগলিং এ যদি এত তার যদি অভিযোগ থাকে তার বিরুদ্ধে, এবং পিএমএলএ অ্যাক্টে তোলা কোনো ব্যাপারই না, কিন্তু মুশকিলটা হচ্ছে যেটা ইডির তরফে একটা বক্তব্য, যে পিএমএলএ অ্যাক্টে অ্যারেস্ট করাই যায়, তবে আবার সুপ্রিম কোর্ট থেকে খুব তাড়াতাড়ি জামিনও পেয়ে যেতে পারেন। এটা একটা ভয় রয়েছে, আশঙ্কা রয়েছে, উদ্বেগ রয়েছে ইডির। ইডির কাছে বেশ কিছু কাগজ পৌঁছে গেছে, যেটা ফরেন এক্সচেঞ্জ হয়েছে, মানি ট্রেল হয়েছে, সেরকম একটা তথ্য তাদের কাছে আছে। আর কোল স্মাগলিং এর তথ্য তো আছেই, এর সঙ্গে গরু পাচার ঢুকে যাবে। সব মিলিয়ে বিরাট একটা আশঙ্কা, বিরাট বিপদ। বারবার বলছি, তৃণমূল কংগ্রেসের কিন্তু খুব খারাপ সময় চলছে। তার কারণ ছোট ছোট ঘটনাগুলো আপনারা দেখুন, ইলেকশন কমিশন কিভাবে বলে দিল মুর্শিদাবাদের যে ফারাক্কার এমএলএ বড় বড় বাতেলাদায় মনিরুল ইসলাম, সে যেভাবে গত 14 তারিখে বিডিও অফিসের ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়েছিল, পুলিশের তরফে যে মামলা দায়ের করা হয়েছিল মনিরুলের নাম ছিল না, মনিরুলের নামেও এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আজকে পর্যন্ত সেই সময় ছিল, সেটা এখনো পর্যন্ত সেই এফআইআর হয়নি, তবে এফআইআর করতেই হবে। ইলেকশন কমিশন যখন বলে দিয়েছে মুর্শিদাবাদের জেলা শাসককে সেই এফআইআরটা করতে হবে, সেটা সময়ের অপেক্ষা। এর পাশাপাশি তৃণমূলের তরফে যা যা কিছু ঝামেলা গন্ডগোল সমস্ত কিছু কিন্তু পুরোটা মার্কড হচ্ছে, ইলেকশন কমিশনের স্ক্যানারের নিচে আছে। সবচেয়ে বড় উদ্বেগের কারণ হচ্ছে ইডি। ইডির যিনি ডাইরেক্টর তিনি রাহুল নবীন, যেটা জানা যাচ্ছে যে তিনি রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক কেন করবেন? রাজ্যপালের থেকে একটা রিপোর্ট নেবেন, রাজ্যপাল বিষয়টাকে কিভাবে দেখছে। তার কারণ রাজ্যপাল হচ্ছে স্টেট আর সেন্ট্রালের মধ্যে একটা সেতু বন্ধনের কাজ করেন, মানে লিয়াজো অফিসার হিসেবে। আর এর বাইরে তার বিরাট কোনো ভূমিকা নেই, তবে তার সঙ্গে কথা বলে তার সুপারিশ, তার পরামর্শ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তার কারণ রাজ্যপাল সরাসরি রিপোর্ট পাঠান সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং রাষ্ট্রপতিকে। এই যে ঝামেলাটা হয়েছিল 8 তারিখে, যে ঝামেলার মধ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, রাহাজানি ইত্যাদি ইত্যাদি সমস্ত অভিযোগ ইতিমধ্যে হয়ে গেছে। তো সেগুলো নিয়ে আলোচনা হবে, এবং মামলাটা যাতে কোনো রকম ভাবে জোলো না হয়ে যায়, মামলাটা যাতে আরো বেশি শক্তিশালী করা যায়, এই যে নোটিশগুলো সুপ্রিম কোর্ট পাঠালো, তারপরে এভিডেন্সগুলো দেওয়ার ক্ষেত্রে এই 3 তারিখে সেই যে মামলাটা শুনানি হবে সেইটা নিয়েও আলোচনা হবে। এর পাশাপাশি কিভাবে এরপরে এই কোল স্মাগলিং কেসটাকে আরো বেশি করে গুটিয়ে আনা যায় সেটা নিয়ে আলোচনা হবে। বেশ কয়েকটা দফায় দফায় বৈঠক রয়েছে এই কলকাতা অফিসে, মানে সল্ট লেকে যে সিজিও কমপ্লেক্স, সেখানে বৈঠকগুলো হবে। আর রাহুল নবীন আসা নিয়ে কিন্তু খুব একটা প্রকাশ্যে মুখ খুলছে না শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে। শুধুমাত্র জল্পনা কল্পনা, উদ্বেগ, আতঙ্ক ছাড়া আর কিছু দেখা যায়নি। এবং অদ্ভুতভাবে ভারতীয় জনতা পার্টির তরফেও কিন্তু এই বিষয়টা নিয়ে খুব বেশি কেউ কথা বলেননি, কারণ এজেন্সি তো আর কোনো রাজনৈতিক সংগঠন নয়। আপনাদের মনে থাকবে অমিত শাহ শেষবার যখন এসেছিলেন সল্টলেকের একটি হোটেলে, যেখানে আমরাও উপস্থিত ছিলাম, সেখানে তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে ইডি কেন পদক্ষেপ করছে না, যেখানে সরাসরি নাম রয়েছে চার্জশিটে এবং সরাসরি অভিযোগের তীর রয়েছে, তথ্য আছে বলে জানা যাচ্ছে, তারপরেও কেন অ্যারেস্ট করা হচ্ছে না ভাইপোকে। তো সেক্ষেত্রে অমিত শাহ একটা খুব অদ্ভুত সুন্দর এবং নিউট্রাল কথা বলেছিলেন। অনেকে বলছেন তিনি এই প্রশ্নটাকে এড়িয়ে গিয়েছেন, তবে তিনি কিন্তু এড়িয়ে যাননি। তিনি যেটা বলেছিলেন যে ইডির মতো কাজ করবে। ইডি হচ্ছে একটি স্বশাসিত সংস্থা যেটা অর্থ দপ্তরের অধীন, আর অমিত শাহ তো স্বরাষ্ট্রমন্ত্রী, তো তিনি করবেনটা কি?
ইডি স্বাধীনতার পরে তৈরি করা হয়েছিল এই দেশে ফিনান্সিয়াল করাপশনটাকে বন্ধ করার জন্য। বেশ কয়েকটা কড়া আইন রয়েছে। 2002-এ যে আইনটা পাস হয়েছিল, পরে যেটা অনেক পরে চালু হয়েছে, পিএমএলএ অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং, মানে সেই আইনটা এতটাই কড়া যে কোনো রকমের তথ্য প্রমাণ হাতে পেলে আর কারো অনুমতি লাগে না, মানে যে কেউ হতে পারেন, তাকে অ্যারেস্ট করা যায়। এখন দেখা যাক, আমরা অপেক্ষায় থাকবো যে এই ইডি কাকে কাকে তোলে, সেই দিকে আমাদের একদম কড়া নজর থাকবে এবং অবশ্যই আপনারাও নজরে রাখবেন, আপনারাও অপেক্ষায় থাকবেন। এই 698 কোটি টাকা বাজেয়াপ্ত শুধুমাত্র টাকা বাজেয়াপ্ত হবে, নাকি এই তৃণমূলের যারা বড় বড় মাছ, রাঘব বোয়াল, তাদেরকেও অ্যারেস্ট করা হবে? এবং এই যে আর কয়েক মাস মাত্র বাকি রয়েছে, ইডির যে ডাইরেক্টর রাহুল নবীন, তিনি কি শেষ সময়ে স্লগ ওভারে তিনি কি চালিয়ে খেলবেন? এই অপেক্ষাতে সবার মতো আমরাও থাকবো। সবাই ভালো থাকবেন, আর সরস্বতী পুজো আপনাদের খুব ভালো কাটুক। নেতাজি জয়ন্তী আপনারা সবাই মিলে হৈ হৈ করে উদযাপন করুন অত্যন্ত পবিত্রতার সঙ্গে। যারা প্রথমবার দেখছেন, অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন, যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।